বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আর্য আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। আজ আপনি শুনবেন ইশিকা হাজরার কাহিনী প্রতিবিম্ব। গল্প পাঠে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। ঘুমের মধ্যে অবন্তীর মনে হলো ওর দেহটা পেছন থেকে কেউ শক্ত করে জড়িয়ে রেখেছে। আচমকা পুরুষালী স্পর্শে কেঁপে উঠলেও ভয় পেল না, বরং আবঝা ঘুমের মধ্যে সারা শরীরে একটা গোপনীয় তরঙ্গ বয়ে গেল। সেই সাথে শুনতে পেল গভীর শান্ত এক পুরুষ কণ্ঠ। অবন্তী, চোখ খোলো, দেখো আমি এসেছি, দেখো দেখো একবার। পুরুষটির গভীর কণ্ঠস্বরে আচ্ছন্ন হয়ে ধীরে ধীরে চোখ খুললেও নিকষ অন্ধকার ছাড়া আর কিছুই ঠাওর করতে পারল না। তবে শরীরে দুটো পুরুষালী হাতের স্পর্শ ভালোভাবে অনুভব করতে পারল। অবন্তী নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, আপনি আপনি আজও এসেছেন? কিন্তু কিন্তু কে আপনি? এই বন্ধ ঘরের মধ্যে আসেন কিভাবে? চিনতে পারছো না যখন, তখন পরিচয় গোপন থাক। কিন্তু তোমার শরীরের প্রতিটা অঙ্গ যে এখন আমার স্পর্শ চাইছে, তাই তো আমার মতো অপরিচিত একজনের হাতের স্পর্শ পেয়েও তোমার শরীর অমোঘ আকর্ষণে বিদ্রোহ ঘোষণা শুরু করে দিয়েছে। অবন্তী পুরুষটির হাতে স্পর্শে এবং ছুরির ফলার মতো ধারালো কণ্ঠে কেঁপে উঠল আরো একবার। তারপর ঢোক গিলে কোনো রকমে বলল, কে আপনি? আর সঙ্গে সঙ্গে তীব্র নারী কণ্ঠের চিৎকারে চমকে উঠে সামনে তাকাতেই দেখল ঘরের মধ্যে অন্ধকার আর নেই, বরং মৃদু আলোর রেশ ছড়িয়ে পড়েছে ঘর জুড়ে। সেই আলোয় সামনের দৃশ্য দেখে আঁতকে উঠল অবন্তী। একজন মহিলা দুহাত দুদিকে ছড়িয়ে পা দুটোকে একে অপরের সাথে পেঁচিয়ে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ওর সামনে সারা শরীর রক্তাক্ত, দু হাতে আর মুখে আঁচড়ের দাগ। পেটের কাছে মাংসপিণ্ড দুভাগে ভাগ হয়ে হাঁ হয়ে রয়েছে, আর সেখান থেকে নাড়ি ভুঁড়ি বেরিয়ে এসেছে। সেই সাথে অনবরত রক্ত বেরোচ্ছে জায়গাটা থেকে। দৃশ্যটা দেখে গা গুলিয়ে উঠল। দুহাতে মুখ ঢেকে চিৎকার করতে চাইলেও মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না, বরং কানে এলো কান্নার শব্দ। কেউ যেন প্রচন্ড দুঃখে আর কষ্টে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। অবন্তী মুখ থেকে হাত দুটো সরিয়ে সামনে তাকাতে দেখল সামনে দাঁড়ানো সেই মহিলাটি মাটিতে পা ছড়িয়ে বসে মুখ নিচু করে কেঁদে চলেছে, আর নিজের মনে কিছু একটা বিড়বিড় করে বলে চলেছে। মনের মধ্যে ভয় পেলেও তার থেকে বেশি আচমকা মহিলার পরিবর্তনে কৌতূহলবশত বিছানা থেকে নেমে ধীর পায়ে এগিয়ে এলো মহিলাটির দিকে। মহিলাটির কান্নার শব্দে ওর বুকের ভেতরটাও অস্থির হয়ে উঠতে লাগলো ক্রমাগত। ও স্থির দৃষ্টিতে মহিলাটির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আপনার? এরকম করে কাঁদছেন কেন?
মহিলার তরফ থেকে কোনো উত্তর এলো না। কি হলো? চুপ করে রইলেন যে? কে আপনি? আপনার এরকম অবস্থা হলো কি করে? এবারেও কোনো উত্তর এলো না। অপর প্রান্ত থেকে কেবল কান্নার শব্দ এলো কিছুটা। তারপর হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেল ঘরটা। অবন্তী নিজেও চুপ করে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত পরে মহিলাটি নিজেই ধীরে ধীরে মাথা তুলে তাকালো অবন্তীর দিকে, আর তাতেই অবন্তীর মনে হলো ওর বোধহয় এক্ষুনি নিঃশ্বাস থেমে যাবে, কারণ ওর সামনে বসে থাকা মহিলাটির চেহারা একদম ওর মতো। একবার ওর মনে হলো ওর সামনে বোধহয় কেউ আয়না ধরে রয়েছে। তবে সেটা কি করে সম্ভব? ও যে সুস্থ দেহে দাঁড়িয়ে রয়েছে, আর ওই মহিলাটি রক্তাক্ত হয়ে বসে রয়েছে। ওনার ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। অবন্তী কিছু বুঝে ওঠার আগেই দেখলো নারীটি একদম ওর মুখের কাছে এসে দাঁড়িয়েছে, আর ওনার ক্ষতবিক্ষত হাতটা ক্রমশ ওর গলার কাছে এগিয়ে আসছে। অবন্তী ভয়ে পেছনে সরে যাওয়ার চেষ্টা করলেও এক পা নড়তে পারল না। মনে হলো কেউ যেন পেরেক দিয়ে ওর পা দুটো মেঝেতে গেঁথে দিয়েছে। অন্যদিকে নারীটির মুখটাও একদম ওর সামনে চলে এসেছে। অবন্তী, এই অবন্তী, ওঠ। ধীর বাবা, এই মেয়েটাও না রোজ রাতে কি সব স্বপ্ন দেখে আর এইরকম করে হাত পা ছুটে চিৎকার করতে থাকে। এই অবন্তী, ওঠ রে, বাড়ি থেকে ফোন এসেছে তোর। ক্রমাগত কারো ডাকে এবং ধাক্কায় চোখ মেলে তাকালো অবন্তী। নিজের হস্টেলের রুমে পরিচিত বিছানায় ঘুমিয়ে রয়েছে ও। কি রে, ওঠ। অমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কি দেখছিস বলতো? অবন্তীকে ওরকম করে তাকিয়ে থাকতে দেখে সোনালি এবার খানিক বিরক্ত হয়ে বলল, প্রতিদিন রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখিস আর হাত পা ছুড়ে কি যে বকিস ভগবানই জানে। শোন, সেরকম ব্যামো থাকলে ডাক্তার দেখা। আমি নয় তোর এই রোগের কথা জানি, কিন্তু হোস্টেলের ব্যাপার, অন্য কারোর সাথে যদি রুম চেঞ্জ হয় তাহলে সে তোর এসব কাণ্ড দেখে কিন্তু ম্যামকে নালিশ জানাতে পারে। সোনালির কথায় কোনো উত্তর দিল না অবন্তী, শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। এমা, আমি তো ভুলেই গেছি। আরে, তোর বাড়ি থেকে ফোন এসেছে। ম্যাম ওনার অফিসে ডেকেছে তোকে, তাড়াতাড়ি যা, না হলে এক্ষুনি আবার চিৎকার করবেন। বাড়ি থেকে ফোন? হ্যাঁ রে, তোর বাড়ি থেকে ফোন এসেছে। এরকম করে বসে না থেকে যা এবার। সোনালির কথায় অবন্তী দ্রুত বিছানা ছেড়ে হস্টেলের অফিস রুমে পৌঁছতেই হস্টেল ওয়ার্ডেন ওকে ভেতরে প্রবেশ করতে বলে ওর হাতে ফোনটা দিলেন। অবন্তী একবার ওয়ার্ডেনের দিকে নিচু গলায় তাকিয়ে বলল, হ্যালো? হ্যালো, হ্যালো বোন, বোন, মা নেই রে। ফোনের ওপ্রান্ত থেকে নিজের বোনের কান্না জড়ানো গলায় কথাটা শুনে থমকে গেল অবন্তী। এই বোন, শুনছিস? বোন শুনছিস? মা নেই রে। কাল রাতে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছে। বাবা মাকে থামাতে গেলে ধস্তাধস্তিতে মা বাবার বুকেও ছুরি চালিয়েছে। বাবার অবস্থাও ভালো নেই বোন। তুই যত তাড়াতাড়ি পারিস বাড়ি চলে আয়, তবে মাকে তোর শেষ দেখা বোধহয় আর হবে না। কারণ পুলিশ পোস্টমর্টমের পর ও বলেছে ওখানে চুল্লিতে জ্বালিয়ে দেবেন। কিন্তু বোন, আমি একা সবটা সামলাতে পারবো না রে। দয়া করে তুই তাড়াতাড়ি চলে আয় বোন। অবন্তী কিছু একটা বলতে গেলে বুঝতে পারল, যান্ত্রিক শব্দ করে ফোনটা কেটে গেল। অবন্তী নিজের এলোমেলো ভাবনার মাঝে ফোনটা নামিয়ে রেখে ওয়ার্ডেন ম্যামের বিনা অনুমতিতে বিধ্বস্ত হয়ে বসে পড়ল সামনে রাখা কাঠের চেয়ারে। কয়েক মুহূর্তের মধ্যে কি যে ঘটে গেল কিছুই বুঝতে পারল না অবন্তী। শুধু বুঝল এর পরে ওর জন্য আরো বড় ঝড় অপেক্ষা করছে।
ওয়ার্ডেনের অফিস থেকে নিজের রুমে এসে কোনো রকমে কয়েকটা দরকারি জিনিসপত্র গুছিয়ে অবন্তী বেরিয়ে পড়ল নিজের বাড়ির উদ্দেশ্যে। মায়ের মৃত্যুর খবরে ওর বুকের ভেতরটা তোলপাড় করলেও চোখ দিয়ে এক বিন্দু অশ্রু বেরোল না, বরং বাসের কোলাহলেও নিঃশব্দে বসে রইল। মনে পড়তে লাগলো ছোটবেলার বহু ঘটনা, ওদের গ্রাম মোহনপুরের কথা, ওর বাবা মায়ের কথা। ছোটবেলা থেকেই ও দেখে আসছে ওর মা বাবা দুজনেই কেমন যেন ওর প্রতি উদাসীন, তবে ওর বোনের প্রতি ওর মা বাবার ভালোবাসার কোনো কমতি নেই। একবার তো বাবার গোপনীয় আলমারিতে কেবল হাত দিয়েছিল বলে ওর মা এমন মারধর করেছিল যে দুদিন জ্বরে যন্ত্রণায় বিছানা ছেড়ে উঠতে পারেনি। ওর বাবাও ওকে সাবধান করে দিয়েছিল, কিন্তু অত মারার পর জ্বরের ঘরে অনুভব করেছিল ওর মা ওকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদেছিল। তাছাড়া ওদের বাড়ির পরিবেশটাও কেমন থমথমে। অবন্তী যতগুলো দিন ওই বাড়িতে ছিল ততদিন দেখেছে ওর বাবা মাঝরাতে কোথাও একটা বেরিয়ে যেত, তারপর সকালে কপাল ভর্তি সিঁদুর, গা ভর্তি ছাই মেখে ফিরত। ওদের বাড়িটাও গ্রামের একদম শেষ প্রান্তে, গ্রামের বাকি মানুষদের সাথে ওদের যোগাযোগ এক প্রকার ছিল না। তবে 2-4 জন বিশাল দেহের লোকের আনাগোনা ছিল ওদের বাড়িতে, আর ওই লোকগুলো বাড়িতে এলেই ওর মা ওদের 2 বোনকে সেই যে ঘরের মধ্যে আটকে রাখত, ওদের চলে যাওয়ার পরেই ঘর খুলে বেরোত। ওর মা এসব কিসের জন্য যে করতো তা ওর জানা নেই, এখনো অবশ্য সেসব কারণও জানে না। সেই যে বাবার গোপন আলমারিতে হাত দেবার অপরাধে ওকে বাড়ি থেকে হস্টেলে পাঠিয়ে দেওয়া হলো, তারপর 10টা বছর কেটে গেছে, এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। ও ফিরতে চাইলেও ওর মা ওকে ফিরতে দেয়নি। তাই এতগুলো বছর ওদের থেকে দূরে থেকে ওদের প্রতি টান কমেছে অনেকখানি, ভালোবাসাও কমেছে, বেড়েছে শুধু অভিমান। এসব ভাবতে ভাবতে চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল ওর গাল বেয়ে। কি হলো মা, কাঁদছো কেন? কি হলো? পাশে অপরিচিত একজনের ডাকে তাড়াহুড়ো করে চোখের জল মুছে পাশে তাকাতে দেখল একজন মহিলা ওর দিকে তাকিয়ে রয়েছে। পরনে লাল শাড়ি, কপালে লাল সিঁদুর দিয়ে তিলক আঁকা। সেই সাথে অবন্তী লক্ষ্য করল ওনার পেছনে কোথা থেকে একটা ক্ষীণ অথচ উজ্জ্বল আলো নির্গত হচ্ছে। কি হলো বলো মা, বলো কি হয়েছে? অবন্তী চমকে উঠে খানিক ইতস্তত করে বলল, কিছু না। এখন কান্নার সময় নয় মা, সামনে যে বড় বিপদ, তার সাথে লড়তে হবে তোমাকে। তোমার একটা ভুল পদক্ষেপ, তারপর সব শেষ হয়ে যাবে। কিন্তু তবে চিন্তা করো না, ভগবান সব সময় তোমার সাথে আছেন। আর এই গলার মালাটা সব সময় গলায় পড়ে থাকবে। যাই হয়ে যাক না কেন, নিজের থেকে কখনো আলাদা করবে না। কথাগুলো বলে উনি অবন্তীর উত্তরের অপেক্ষা না করে ওর গলায় লাল সুতোয় বাঁধা ছোট্ট পাথরের লকেট দেওয়া হার পরিয়ে দিলেন। কিন্তু এটা তো... এই মোহনপুর নাম লেগোবে। কন্ডাক্টরের ডাকে মহিলাটি অবন্তীর উদ্দেশ্যে বলল, যাও, তোমার গন্তব্য চলে এসেছে। অবন্তী অবাক হলেও কিছু বলতে পারল না। নিজের বাসনপত্র নিয়ে নেমে পড়ল বাস থেকে, আর বাসটাও সঙ্গে সঙ্গে এক রাশ ধুলো উড়িয়ে ওর চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে এগিয়ে গেল সামনের দিকে। মোহনপুর গ্রামটা বেশ বড়, আর বাসস্ট্যান্ড থেকে ওদের বাড়ির দূরত্বও বেশ অনেকটা। তারপর ওদিকে কোনো রিক্সা যেতে চায় না। অগত্যা দুপুরের চড়া রোদ মাথায় নিয়ে হাঁটতে শুরু করলো অবন্তী। খানিকটা পথ এগোতেই একজন লোক আচমকা ওর সামনে দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করলো, কি গো মেয়ে, এই ভর দুপুরে তেঁতুলতলার ওদিকে কোথায় চললে? জানো না ওদিকটা মোটেও ভালো নয়। তার উপরে কাল রাতে ওখানে পোড়ো বাড়িতে একজন বউ আত্মহত্যা করে মরেছে। লোকটার কথায় অবন্তী ঢোক গিলে বলল, আপনি বোধহয় আমার মা মল্লিকার কথা বলছেন। কাল যিনি আত্মহত্যা করেছেন উনি আমার মা। তার মানে তুমি ওই পোড়ো বাড়িরই মেয়ে, ভূপতির মেয়ে? হ্যাঁ। আমি আসছি, বুঝলে তো, তুমি যাও। ভীত গলায় কোনো রকমে কথাগুলো বলে তিনি প্রায় দৌড়ে পালালেন। সেদিকে তাকিয়ে অবন্তী দীর্ঘশ্বাস ফেলল। এখন ওর মনে হচ্ছে ওই বাড়ির মেয়ে বলে পরিচয় না দিলেই ভালো হতো। তবে ও কিছুতেই বুঝে উঠতে পারে না যে ঠিক কী কারণে গ্রামের লোকগুলো ওদের বাড়ি, ওদের পরিবারকে এত ভয় পায়, এড়িয়ে চলে। হোস্টেলই আমার জন্য ভালো।
সেখানে না কেউ আমার পরিবারকে চেনে, না তো এরকম এড়িয়ে চলে। নিজের মনে কথাগুলো বলে আবার হাঁটতে শুরু করলো অবন্তী। প্রায় মিনিট 15 পর যখন নিজের বাড়ির সামনে এসে দাঁড়ালো, তখন আপনা থেকেই ওর দু চোখ ভিজে উঠল। চোখের সামনে ভেসে উঠল ছোটবেলার নানা স্মৃতি। ঠিক কতক্ষণ চুপচাপ বাড়ির সামনে অমন মূর্তির মতো দাঁড়িয়েছিল ওর মনে নেই, তবে ওর হুঁশ ফিরল একজন পুরুষের ডাকে। আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, কে আপনি? আমি অয়ন, তোমার দিদির বন্ধু। ও, দিদি কোথায়? বাড়ির ভিতরে আছে, ডাক্তার এসেছেন তোমার বাবার চেক আপ করার জন্য, সেখানেই আছে। তুমিও এখানে দাঁড়িয়ে না থেকে ওখানে যাও না। অবন্তী কথা না বাড়িয়ে নিজেকে দ্রুত সামলে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখল সেই 4 জন বিশাল দেহের লোকগুলো দাঁড়িয়ে আছে। ওকে দেখে লোকগুলো যেন খানিক নড়ে চড়ে উঠল। অবন্তী অবশ্য সেদিকে বিশেষ নজর না দিয়ে নিজের জিনিসপত্র কোনো রকমে সোফায় রেখে সিঁড়ি ধরে ওপরে উঠে বাবার ঘরের সামনে গিয়ে দাঁড়াতে দেখল ওর দিদির সাথে আরও একটি ছেলে আর 2 জন মেয়ে ওর বাবার বিছানা ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ওর বাবার দেহটা বিছানার ওপর শোয়ানো, আর ডাক্তার ওনার বুকের কাছে সাদা কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছেন। অবন্তী কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে নিচু গলায় বলল, দিদি। নিস্তব্ধ পরিবেশে ওর গলার শব্দে সকলে কৌতূহলী দৃষ্টিতে পেছনে ফিরে তাকালো। তার মধ্যে থেকে একজন ফর্সা ছিপছিপে গরনের মেয়ে প্রায় ছুটে এসে ওকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। অবন্তী নিজেও 2 হাত দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, দিদি চুপ কর, এই তো দেখ আমি এসে গেছি। আমি আর পারছি না রে বোন। একদিকে বাবার এই অবস্থা, মাও নিজেকে শেষ করে দিল। আমি কি করব কিছু বুঝতে পারছি না। বাবা এখন কেমন আছে? ভালো নেই রে বাবা, ভালো নেই। ক্ষতটা অনেক গভীর। ডাক্তার কাকু বলেছেন যে কোনো মুহূর্তে কথাটা শেষ করতে পারল না। তার আগেই অবন্তীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। তৎক্ষণাৎ ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকা ছেলেটি সায়ন্তীকে নিজের বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিতে লাগল। অবন্তী সেদিকে এক ঝলক তাকিয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে ওর বাবার কাছে দাঁড়াল। ওর বাবা চোখ বন্ধ করে ঘুমিয়ে রয়েছে। ওনার দিকে তাকিয়ে থাকতে থাকতে ওর মনে হলো মাঝের 10টা বছর ফাঁকে ওর বাবার শরীরটা কেমন যেন অদ্ভুতভাবে বড্ড বেশি বুড়িয়ে গেছে। তাছাড়া ওনার শরীরে অজস্র কাটাছেঁড়া দাগ, সেগুলোর মধ্যে কিছু পুরনো দাগ, কিছু নতুন দাগ। সেদিকে তাকিয়ে অবন্তী চাপা গলায় ডাক্তারকে বলল, বাবাকে কেমন দেখলেন আপনি? সত্যি বলতে সেরকম সুবিধের নয়। ডাক্তারের কথায় অবন্তীর বুকটা যেন কেমন করে উঠল। শুকিয়ে যাওয়া গলায় ঢোক গিলে বলল, সুবিধার নয় বলছেন? তাহলে ওনাকে এখানে ফেলে রাখার কি মানে? ওনাকে নিয়ে তো হাসপাতালে যাওয়া উচিত। ওখানে গেলে আরো ভালো করে ওনার চিকিৎসা করানো যাবে। বাড়িতে তো ভালো করে চিকিৎসা করার সুযোগটাও নেই। কি রে দিদি, তুই কিছু বলিসনি? ওর কথায় ডাক্তারবাবু শান্ত গলায় বললেন, হ্যাঁ, তোমার দিদি, আমরা সকলেই একই কথা বলছিলাম। কিন্তু ওনার যতক্ষণ জ্ঞান ছিল উনি কিছুতেই রাজি হননি হাসপাতালে যাওয়ার জন্য। ওনার এই অবস্থা দেখে আমরাও কেউ জোর করার সাহস পাইনি, কারণ ওনার অবস্থা একই খারাপ। তারপর আমাদের জোরাজুরিতে যদি আরো ক্ষতি হয়, তাই আমি প্রয়োজনীয় স্যালাইন, দরকারি জিনিসপত্র আনিয়ে এখানেই ওনার চিকিৎসা শুরু করেছিলাম। পরে ওনার অবস্থা আরো খারাপ হতে শুরু করলে ওনাকে হাসপাতালে নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু নিচে দাঁড়িয়ে থাকা লোকগুলো বাঁধা হয়ে দাঁড়ায়। ওনারা সম্ভবত তোমার বাবার আদেশই পালন করছেন, আর পুলিশও দেখলাম ব্যাপারটায় কোনো কথা বলে। তাই সেখানে আমারও কিছু করার জায়গা থাকে না। তবে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছি ওনাকে সুস্থ করে তোলার। এবার তারপর উপরওয়ালা যা চাইবেন তাই হবে। অবন্তী ওনার উত্তরে আর কিছু বলতে পারল না। ডাক্তারবাবু আরেকবার ভূপতিবাবুকে দেখে নিয়ে সায়ন্তীকে ওষুধ বুঝিয়ে দিয়ে বিদায় নিলেন।
এত কিছু ধকল সহ্য করতে না পেরে অবন্তী টলমলো পায়ে বিছানার ওপর বাবার পাশে নিঃশব্দে বসে পড়ল। হঠাৎ করে কোথা থেকে যে কি ঘটে গেল এটুকু সময়ের মধ্যে বুঝে উঠতে পারল না অবন্তী। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল জ্ঞানহীন ভূপতিবাবুর দিকে। ওর ভাবনার মাঝেই আচমকা সায়ন্তী ওর মুখোমুখি দাঁড়িয়ে কঠিন গলায় বলল, তুই এখন এসে গেছিস, এখন থেকে বাবার দায়িত্ব পুরোটাই তোর। আমি অনেক কিছু সামলেছি, বাবা আর মায়ের মাঝে পড়ে পিষে গেছি। হ্যাঁ, এখন আমি আর এসবের কিছুই নিতে পারছি না। তুই তো এতগুলো দিন বেশ দিব্যি বাড়ির বাইরে নিজের মতো করেছিলিস, বাড়ির কোনো খবর রাখার প্রয়োজন পর্যন্ত মনে করিসনি। কলকাতা শহরে তুই দিব্যি ঘুরে বেরিয়েছিস। যাই হোক, এসব নিয়ে আর কোনো কথা বলতে চাইছি না আমি তোর সাথে। এবার থেকে তুই বাবার দেখাশোনা করবি। আমি নিচে গেলাম, ওই তোরাও চলে আয়। সায়ন্তী কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না ঘরে। সেই সাথে ঘরে থাকা বাকিরাও বেরিয়ে গেল। নিঃশব্দে কেবল অবন্তী ওর জ্ঞানহীন বাবার পাশে চুপ করে বসে রইল। তারপর ভূপতিবাবুর মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজের মনে বলতে লাগল, দিদিও শেষ পর্যন্ত আমাকে ভুল বুঝলো বাবা। ছোট থেকে দেখে আসছি তোমরা সবাই আমাকে অপছন্দ করো, ভালোবাসো না। কেন বলো তো বাবা? জ্ঞান স্তক দেখে আসছি আমার উপর তোমাদের যেন কিসের একটা চাপা ক্ষোভ আছে। আচ্ছা আচ্ছা, আমি কি খুব খারাপ বাবা? এ কি, কে বললো তুমি খারাপ? আমার তো তোমার চেহারা দেখে বেশ পছন্দ হয়েছে। আর শুধু চেহারা নয়, তোমার ব্যক্তিত্ব, সেটাও বেশ মনে ধরেছে আমার। আচমকা পুরুষের কণ্ঠ শুনে পেছনে তাকালো অবন্তী। কিছুক্ষণ আগে ঘরে থাকা দিদির বন্ধুটা এসে দাঁড়িয়েছে গেটের সামনে। অবন্তী ওর দিকে তাকিয়ে উঠে দাঁড়িয়ে লজ্জিত কণ্ঠে বলল, আপনি আপনি কখন এলেন এখানে? আর এখানে আপনার কি দরকার? দরকার তো তোমার সাথেই, তবে আগে নিজের পরিচয়টাই দিই। আমি দীপ, তোমার দিদির খুব কাছের একজন বন্ধু। সে ভালো কথা, তবে এখানে কি দরকার? দিদি তো এখানে নেই। সায়ন্তী এখানে নেই জেনেই এখানে এসেছি। আসলে আমার প্রেমিকার যে এমন সুন্দর একটা বোন রয়েছে সেটা তো এতদিন ধরে জানতাম না। তাছাড়া তুমি একা আছো, তাই তোমাকে একটু সঙ্গ দিতে এলাম, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। কথা হবে, চাইলে আরও অনেক কিছু হতে পারে। কথাগুলো বলতে বলতে অবন্তীর মুখের ওপর পড়ে থাকা চুলগুলো আলতো হাতে কানের পাশে গুঁজে দিয়ে মৃদু শব্দ করে হেসে উঠল দীপ। আর ঘটনার আকস্মিকতায় অবন্তী ছিটকে পেছনের দিকে সরে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, এসব কি করছেন? গায়ে হাত দিচ্ছেন কেন? আমি দিদিকে সবটা বলে দেব। তাছাড়া আপনার লজ্জা করছে না? কিছু ঘন্টা আগেই আমরা আমাদের মাকে হারিয়েছি। বাবার এই অবস্থা, আর আপনি ছি! বেরিয়ে যান এখান থেকে। আমি দিদিকে সব বলে দেব। আপনি মোটেও ভালো মানুষ নন। সে তুমি বলতেই পারো, কিন্তু তোমার দিদি বিশ্বাস করবে না, কারণ তোমার দিদি অন্ধের মতো ভালোবাসে আমায়। সেখানে তোমার কথা বিশ্বাস করার মতো কোনো জায়গা তো আমি দেখছি না। তার থেকে ভালো আজকের রাতটা না হয় আমার সাথে। হঠাৎ দরজা খোলার শব্দে চুপ করে যায় দীপ। পেছন ফিরে তাকিয়ে দেখে অয়ন বোকা বোকা হাসি নিয়ে দরজার পাশে দাঁড়িয়েছে। আরে দীপ, এই তোকেই খুঁজছিলাম যে। আরে তোকে সায়ন্তী ডাকছে, বললো খুব জরুরি দরকার আছে। শান্তি দেবে না জীবনে। কি বিড়বিড় করছিস বলতো দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ কই, কিছু না, কিছু না তো, এই তো যাচ্ছি। একবার অবন্তীর দিকে কামুক দৃষ্টিতে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল দীপ। ভয় নেই, এত সহজে তোমার কোনো ক্ষতি হবে না। অয়নের এমন কথায় অবন্তী অবাক হয়ে জিজ্ঞাসা করল, মানে তোমাকে পরে বলবো খন। এখন যাও, স্নান করে খেয়ে নিয়ে একটু বিশ্রাম করো। আর তোমার দিদির কথায় কিছু মনে করো না। এত বড় ধাক্কা ওর মানসিক অবস্থাকে প্রচন্ডভাবে নাড়িয়ে দিয়েছে। ওকে স্বাভাবিক হতে কিছুটা সময় দাও, বুঝলে? আমি যাই, পরে কথা হবে, কেমন? আচ্ছা, যে একটু আগে এই ঘরে ছিল ওই দীপ, ওর সাথে কি সত্যিই দিদির সম্পর্ক আছে?
অয়ন পেছন ফিরে বাইরে বেরোতে গিয়েও থমকে দাঁড়ালো। তারপর মৃদু হেসে বলল, সেটা না হয় তোমার দিদির থেকেই জিজ্ঞাসা করে নিও। কথাটা বলে আর দাঁড়ালো না অয়ন। পুরো ঘর জুড়ে আবার নিস্তব্ধতা নেমে এলো। অবন্তী একবার ভূপতিবাবুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারপর হঠাৎ করেই চোখ গেল বাবার সেই অতি গোপনীয় আর রহস্যময় আলমারিটার দিকে। অবন্তী এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে মনের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করল। ধীর পায়ে এগিয়ে আলতো হাতে আলমারিটার গায়ে হাত বুলিয়ে দিতে লাগলো। আর ঠিক তখনই মনে হলো আলমারিটা বোধহয় একটু নড়ে উঠল। সেই সাথে একটা ক্ষীণ শব্দ ভেসে এল। শব্দটা ঠিক কিসের বুঝতে পারল না, তবে প্রচন্ড ভয়ে দু কদম পিছিয়ে এসে হাঁপাতে লাগলো। মনে পড়তে লাগলো ছোটবেলার সেই বিভীষিকাময় ঘটনাগুলো। আর এক মুহূর্ত দেরি না করে ঘর থেকে বেরিয়ে গেল অবন্তী। এই ঘরে আর একটু দাঁড়ালে হয়তো কৌতূহলবশত আলমারিটা খুলেই ফেলত। অবন্তী ঘর থেকে বেরিয়ে যেতেই কাঠের আলমারিটা সশব্দে নড়ে উঠল কয়েকবার। ভেতর থেকে ভেসে এলো চাপা গোঙানির শব্দ। তারপর নিমেষের মধ্যে সবটা শান্ত হয়ে গেল। ঠান্ডা জলের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করে খানিক স্বস্তি অনুভব করল অবন্তী। তবে ভেতরে চাপা কষ্টটা কিছুতেই কমছে না। শেষবার মাকে দেখেছিল 10 বছর আগে। আজ মাকে শেষ দেখাটাও যে ওর ভাগ্যে জুটল না, সেটাই ওর বুকে কাঁটার মতো বিঁধছে। কথাগুলো ভাবতে ভাবতে ও নিজের সিক্ত অর্ধনগ্ন শরীরে গভীর স্পর্শে মৃদু চিৎকার করে উঠল। পরক্ষণই অনুভব করতে লাগলো সেই স্পর্শ। একটা ভালো লাগার শিরশিরে অনুভূতি ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো ওর শরীর জুড়ে। অবন্তী চোখ বন্ধ অবস্থাতে আরো গভীরভাবে অনুভব করতে লাগলো বিষয়টা। ওর শরীর আরো বেশি করে অনুভব করতে চাইছে সেই স্পর্শ। ভালো লাগছে অবন্তী? আরো শক্ত করে জড়িয়ে ধরো, ছেড়ে যেও না। আরো শক্ত করে জড়িয়ে ধরো আমায়। অবন্তী, তোমার গলাটা আমার বড্ড চেনা লাগছে। তুমি কে? চুপ, আর কোনো কথা নয়। তুমি আমায় দেখতে চাও অবন্তী? অবন্তী উত্তর দিল, কেবল মাথা নেড়ে হ্যাঁ বলল। মুখে ফুটে উঠল মৃদু হাসি। বেশ, তবে আমাকে দেখার জন্য চোখ খুলে একবার সামনের আয়নার দিকে তাকাও। অচেনা অথচ বহু পরিচিত পুরুষের কণ্ঠে ধীরে ধীরে চোখ খুলে সামনের আয়নায় তাকাতেই একটু আগের সমস্ত অনুভূতি নিমেষের মধ্যে উধাও হয়ে গিয়ে এক রাশ ভয় চেপে ধরল ওকে। জলের বিন্দু বিন্দু ফোঁটায় ভিজে থাকা আয়নায় ফুটে উঠেছে ওর প্রতিবিম্ব। তবে ওর অক্ষত দেহের প্রতিবিম্ব নয়, বরং ওর কাটা ছেঁড়া দেহের প্রতিবিম্ব ফুটে উঠেছে। আর ওর ওই বিক্ষত শরীরটা চেপে ধরে দাঁড়িয়ে রয়েছে একজন পুরুষের বিকৃত শরীর। তার দেহটা গলে পচে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে সেদিকে তাকিয়ে থাকা যায় না। অবন্তী নিজের শরীরটা আয়নায় দেখে পাগলের মতো শরীরটাকে ঢাকতে লাগলো, তবে বিশেষ লাভ হলো না। বরং সেই পুরুষের দুহাতের বন্ধন আরো দৃঢ় হলো। সেই সাথে অবন্তী লক্ষ্য করলো হাত দুটো ক্রমশ ওর পেটের কাছে মাংসটা মুঠো করে চেপে ধরছে। তারপরে প্রচন্ড হ্যাঁচকা টান দিয়ে মাংসটা খুবলে নিয়ে নিজের মুখে পুড়ে আনন্দে চিবিয়ে খাচ্ছে। দৃশ্যটা দেখে স্থির হয়ে দাঁড়াতে পারল না অবন্তী। মনে হলো পেটের নাড়ি ভুঁড়ি এক হয়ে গিয়ে এক্ষুনি বেরিয়ে আসবে। কি হলো অবন্তী? এখন আমার স্পর্শটা ভালো লাগছে না তোমার? দূরে সরে যাচ্ছ কেন? কাছে এসো, এসো। তোমার জন্য এতগুলো দিন ধরে অপেক্ষা করছি আমি, আর তুমিও তো আমাকে দেখার জন্য উতলা হয়ে উঠেছিলে। তাহলে এখন কেন ভয় পাচ্ছ? চোখ খোলো, দেখো আমায়। আমায় ছেড়ে দাও, যেতে দাও আমায়। আমার পেটের মাংস খুবলে নিচ্ছ কেন? কে তুমি? কেন কষ্ট দিচ্ছ আমায়? তোমার কি সত্যি কষ্ট হচ্ছে অবন্তী? বিকৃত দেহের পুরুষটির ফিসফিসিয়ে বলা কথাগুলো কানে যেতেই স্তব্ধ হয়ে গেল অবন্তী। চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো
সত্যিই তার শরীরে কোনো কষ্ট হচ্ছে কিনা। অদ্ভুতভাবে শরীরে শিরশিরে স্পর্শ ছাড়া আর কোনো কিছুই অনুভব করতে পারল না অবন্তী। একরাশ ভয় বুকের মধ্যে চেপে রেখে চোখ খুলে আয়নায় তাকাতে দেখল সেই বিকৃত দেহের পুরুষটি ওর দিকেই তাকিয়ে হাসছে। তারপর নিজের মুখটা ওর ঘাড়ের কাছে নিয়ে গিয়ে ভরিয়ে দিচ্ছে অজস্র চুম্বনে। প্রচন্ড ভয় হতবাক হয়ে অবন্তীর মনে হলো ওর দেহটা এক্ষুনি মাটিতে লুটিয়ে পড়বে। তবে ওর স্থির দৃষ্টি একভাবে তাকিয়ে রইল আয়নায় ফুটে ওঠা দুই প্রতিবিম্বের দিকে। আর কতক্ষণ ধরে জলের নিচে দাঁড়িয়ে থাকবি তুই? আবার ঠান্ডা লাগলে আমাকেই তো তোর সেবা করতে হবে। দয়া করে বেরিয়ে আয় বলছি, সকলে খাওয়ার টেবিলে বসে রয়েছে। সায়ন্তীর ডাকে হুঁশ ফিরল অবন্তীর। অবন্তীর দ্রুত স্নানঘরের দরজার দিকে তাকিয়ে আবার চোখ মেলে আয়নায় তাকাতে দেখল কোথাও কিছু অস্বাভাবিক নেই। ও ছাড়া আয়নায় আর কারোর প্রতিবিম্ব নেই, আর ওর শরীরটাও একেবারে অক্ষত অবস্থায় রয়েছে। কিরে, শুনতে পাচ্ছিস না নাকি ভেতরে ঘুমিয়ে পড়লি স্নান করতে গিয়ে? কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছিস না কেন? আমি আসছি, তুই যা। অবন্তী ওকে যেতে বলে কোনো রকমের শুকনো পোশাক পরে আবার আয়নার দিকে তাকান। আয়নায় নিজের প্রতিবিম্বর সাথে সাথে চারপাশের সমস্ত কিছু স্বাভাবিক দেখে নিজেও শান্ত হয়ে দ্রুত বাইরে বেরিয়ে গেল। আর সঙ্গে সঙ্গে বাথরুমের আয়নায় ফুটে উঠল অবন্তীর কাটা ছেঁড়া দেহের সাথে পচা গলা পুরুষের বিকৃত শরীরের প্রতিবিম্ব। খাবার টেবিলে এসে বসতেই অয়ন ওর দিকে তাকিয়ে মৃদু হাসল। অবন্তী দেখল দীপ বলে ছেলেটা ওর দিদিকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। একটু আগে ছেলেটার ব্যবহার আর এখনকার ব্যবহারের মধ্যে পুরো আকাশ পাতাল পার্থক্য। তাছাড়া দিদির আরও দুজন বান্ধবীও টেবিলে বসে রয়েছে। অবন্তী সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সেই সাথে এক বিন্দু জল গড়িয়ে পড়ল চোখের কোণ বেয়ে। সেটা দেখে সায়ন্তীর বান্ধবী রুমা বলল, অবন্তী, খাবার সামনে নিয়ে কাঁদতে নেই। যিনি চলে গেছেন তিনি তো আর ফিরে আসবেন না। আমি জানি এগুলো মুখে বলা সহজ, তবে এটাই যে সত্যি রে। তাছাড়া তোমার বাবাকেও তো তোমাকেই দেখতে হবে, তাই না? হ্যাঁ অবন্তী, রুমা কিন্তু ঠিক কথাই বলছে। দেখো, তুমি আমাদের ছোট বোনের মতো, আর সায়ন্তীও আমাদের খুবই কাছের বন্ধু। তোমাদের দুজনকে এরকম কষ্ট পেতে দেখে আমাদেরও যে ভালো লাগছে না। হ্যাঁ, কিন্তু মা। কান্নার কারণে কথাটা শেষ করতে পারল না অবন্তী। রুমা নিজের চেয়ার ছেড়ে উঠে এসে অবন্তীর কাঁধে ভরসার হাত রেখে বলল, উনি যেখানে আছেন ভালো আছেন। তুমি যদি এরকমভাবে কাঁদতে থাকো তাহলে উনিও যে কষ্ট পাবেন। আর তুমি কি সেটা চাও যে উনি কষ্ট পান? না না, আমি জানি মা হয়তো বড় বাড়ি গিয়ে হয়তো ভালো আছে, কিন্তু মায়ের হঠাৎ করে কি হয়েছিল দিদি যে মা এরকম একটা কাজ করে বসলো? আমি চলে যাবার পর থেকে তো মা, বাবা, তুই কোনোদিনও সেরকম ভাবে কথা বলিসনি। বাবার কথা ছেড়ে দে, তুই বা মা যেটুকু কথা বলতিস তাতে করে আমি তো এরকম কিছু খারাপের ইঙ্গিতও পাইনি। তাহলে গত রাতে কি এমন হলো যে মা এরকম একটা কাজ করে বসলো? হঠাৎ করে এক রাতের মধ্যে কিছুই বদলে যায়নি বোন। তুই তো চলে গেলি কলকাতায়, তারপর থেকে মা বাবার মধ্যে সম্পর্কটা কেমন যেন বদলে যেতে লাগলো। আমি নিজের চোখের সামনে দেখেছি রোজ রাতে ওরা দুজনে নিজেদের মধ্যে কিভাবে চিৎকার করে জিনিসপত্র ভাঙচুর করে কথা বলতো। বাবা তারপরই বাড়ি থেকে কোথাও একটা চলে যেত, আর ফিরতেন সেই সকালে, তাও অপ্রকৃতস্থ অবস্থায়, চোখ দুটো লাল, মুখে লাল রঙে ভর্তি। এই চারজন লোক সবসময় ওনার চারপাশে থাকতেন। গ্রামের লোকেরা বলতো আমরা নাকি ভূতেদের সাথে ওঠা বসা করি। কেউ খেলার সঙ্গী ছিল না রে আমার। তবে মাঝরাতে বাবার ঘর থেকে অন্য একজন মহিলার গলা পেতাম। মা অবশ্য ঘরের দরজা বন্ধ করে আমাকে একেবারে জড়িয়ে ধরে ঘুমতো। রাতে কোনো মতেও দরজার বাইরে পা বাড়াতে দিত না। তবে সেদিন মায়ের ধুম জ্বর, বাবা নেই। অন্যদিকে সেই অজানা মহিলার কণ্ঠস্বর ভেসে আসছে বাবার ঘর থেকে। আমি সেদিন কৌতূহল সামলাতে পারিনি, দরজা খুলে বেরিয়ে গিয়েছিলাম সেই শব্দের রহস্য ভেদ করতে।
মনের কৌতূহল মেটাতে হাট করে খুলে রাখা বাবার ঘরের দরজায় চোখ রাখতে দেখেছিলাম একটা মহিলার হাত ঝুলে রয়েছে ঘরের বাম দিকের আলমারির ভেতর থেকে। থেকে থেকে কেঁপে উঠছিল আলমারিটা। কেউ যেন জোর করে আলমারিটা খুলে বাইরে বেরিয়ে আসতে চাইছিল। আর একটা গোঙানির শব্দ ধীরে ধীরে ঘর জুড়ে ছড়িয়ে পড়ছিল। তারপরে হঠাৎ করে কি যেন একটা হলো, আর সবটা কেমন যেন ঝাপসা হয়ে গেল আমার চোখের সামনে। শুধু চোখ বন্ধ করার সময় বুঝেছিলাম বাবা শক্ত হাতে আমায় ধরে আছেন। তারপর যখন নিজের ঘরের বিছানায় শুয়ে চোখ খুলেছিলাম, মা শান্ত গলায় আমায় বলেছিল রাতে কোনোদিনও যেন বাবার ঘরে না যাই। যদি কোনোদিনও যাই তাহলে সেই দিনই নাকি মায়ের শেষ দিন হবে। এই কথার পর আর কোনো ভাবনার জায়গা থাকে না আমার। সেই ঘটনাটা আসলে আমার অ্যাডভেঞ্চার মনের ভ্রম ছিল নাকি বাস্তব ছিল সেটা আমার জানা নেই। বলা ভালো, জানার চেষ্টাও করিনি খুব বেশি আমি। না জানি এত কিছু জানার চক্করে হয়তো জীবনটাই আমার চলে যেত। তবে মাঝে মাঝে মাকে দেখতাম বড় থালায় খাবার সাজিয়ে নিয়ে ওই ঘরে দিয়ে আসতো। বাবা সেই সময় ওই ঘরে উপস্থিত থাকতো না, তবুও মা ওই ঘরে খাবার দিয়ে আসতো। মনে বহু কৌতূহল হতো, তবে ভয়ে সেসব কোনোদিনও জিজ্ঞাসা করিনি মাকে। এদিকে গ্রামেও আমার সাথে কেউ কথা বলে না, কেমন যেন আমি একা হয়ে গিয়েছিলাম। মা বোধহয় আমার অবস্থাটা বুঝতে পেরেছিল, তাই দয়া করেই আমাকে মফস্বলের কলেজে ভর্তি হতে দিয়েছিল। তারপরে তো এদের সাথে আলাপ। এই যে দীপ, অয়ন, রুমা, অহনা, ওরা আমায় কাছে টেনে নিয়েছিল বলেই হয়তো নিজেকে একটু সামলাতে পেরেছি। না হলে হয়তো মায়ের মতো আমিও পাগল হয়ে যেতাম। পাগল? হ্যাঁ রে, পাগল হয়ে গিয়েছিল মা। ছুরি দিয়ে বারবার নিজেকে আঘাত করার চেষ্টা করত। বলতো শয়তান নিজের শক্তি বাড়ানোর জন্য উতলা হয়ে উঠেছে। সে নাকি রক্তের স্রোত বহিয়ে নিজেদের দল আরো ভারী করবে, মেরে ফেলবে আমাদের। তবে মায়ের এই পাগলামি আরো বেশি প্রখর হয়ে উঠেছিল ঠিক 6 মাস আগে থেকে। অকারণে ছুরি দিয়ে ঘরের সব কিছুতে আঘাত করত। মাঝে মাঝে বাবার ঘরের দরজার আড়াল থেকে উকি দিয়ে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। এইরকম ভাবেই তো চলছিল সবটা। আমি কোনো মতে সামলে রেখেছিলাম মাকে, কিন্তু তারপর কাল তো কোনোভাবেই আটকাতে পারিনি। মা একেবারে চড়াও হয়ে বাবার বুকে এলো পাথারি ছুরি চালিয়ে দিয়ে পাগলের মতো হেসে গড়াগড়ি দিচ্ছিল। হাসতে হাসতেই নিজের মনে কি সব বিড়বিড় করছিল। মায়ের হাসি আর বাবার চিৎকার শুনে যতক্ষণে আমি ঘরে গিয়ে পৌঁছলাম ততক্ষণে সবটা শেষ। মা নিজের গলায় ছুরি চালিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েছে, আর বাবা বিছানার পাশে পড়ে কাতরাচ্ছিল। তারপর তো সবটাই তুই জানিস। আমি ছোট থেকে যা দেখেছি, যা সহ্য করেছি, তোকে যে সেসব কিছুই সহ্য করতে হয়নি, তার জন্য আমি অনেক খুশি। তবে এবার আমার একটু শান্তিতে থাকার সময়। এবার বাবার দায়িত্ব তোকে নিতেই হবে। আমি একটু মুক্তি চাই বোন। এই দম বন্ধ হয়ে আসা পরিবেশ থেকে আমি একটু মুক্তি চাই। ও, কথা বলতে বলতে বাবার ওষুধের সময় হয়ে গেছে দেখছি। যা, তুই বাবাকে ওষুধ খাইয়ে দিয়ে আয়। হ্যাঁ, আমি আর ওই ঘরে যেতে চাই না। ঠিক আছে, এখন থেকে বাবার দায়িত্ব আমার। তবে আমি কিন্তু নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে চলে যাইনি দিদি। বরং বাবা মা আমাকে ওদের কাছে রাখতে চায়নি, তাই বাড়ি থেকে অত দূরে একা নিঃসঙ্গ করে পাঠিয়ে দিয়েছিল। এখন মা না থাকলেও বাবার কাছে থাকার সুযোগ যে পেয়েছি, সেটাই আমার জন্য অনেক। অবন্তী কথাগুলো সায়ন্তীর উদ্দেশ্যে বলে উত্তরের অপেক্ষা না করেই উঠে চলে যেতে গেলে রুমা বলল, তোর বোনের সাথে এরকম ভাবে কথা না বললেও পারতিস। আর সত্যিই তো ছোট থেকে মেয়েটা হোস্টেলে বড় হয়েছে, মা বাবা কারোরই তো সেইভাবে আদর যত্ন পায়নি। আরে ছাড়ো তো ওসব। এখন খাওয়া শেষ করে এই বাড়ির পেছনে ওই যে পুরো জায়গাটা আছে না, আর শোনো, তুমি তোমার বোনকেও আমাদের সাথে যেতে বলো, ওরও ভালো লাগবে। কিন্তু ওটা তো অনেকটা জঙ্গলের ভেতরে, আর মা বাবা কোনোদিনও আমাদের ওদিকে যেতে দিত না। গ্রামের লোকেরা বলে ওখানে নাকি যে যায় তারা আর ফিরে আসে না। ছাড় তো যত সব ফালতু কথা। গ্রামের মধ্যে ওরকম ভুয়ো খবর বাতাসে ভেসে বেড়ায়।
তাই বলে সব কি সত্যি হয়? আজ বিকেলেই সবাই মিলে একবার যাবো ওদিকে। তবে তোরা একটা জিনিস লক্ষ্য করেছিস, অবন্তীর পেছন পেছন অয়নও কিন্তু হাওয়া হয়ে গেছে। হ্যাঁ রে, ছেলেটা বড্ড অদ্ভুত, কখন যে কি করে না বোঝা যায় না। না মানে তুই দেখ, আমাদের সাথে তো এতগুলো দিন আছে, তাও কেমন মিস্টেরিয়াস। এদিকে আমাদের সাথে হেসে হেসে কথা বলছে, পরক্ষণেই গম্ভীর হয়ে অতল ভাবনায় ডুবে যায়। কিছু জিজ্ঞেস করতে গেলে নানা অজুহাতে ব্যাপারটা একদম ফুঁ দিয়ে উড়িয়ে দেবে। ছেলেটা আসলেই অদ্ভুত। তবে ওর এরকম রহস্যময় ব্যাপারটার জন্যই কলেজের সব মেয়েরা ওর জন্য একদম পাগল হয়ে রয়েছে। রুমার কথায় অহনা হেসে উঠলেও দীপের মুখে ফুটে উঠল এক রাশ বিরক্তির ছাপ। অবন্তী ধীর পায়ে ভূপতিবাবুর ঘরের দরজাটা খুলতেই খানিক চমকে উঠল। ঘরের জানলা দরজা সব বন্ধ, বাইরের আলো ঘরে প্রবেশ করতে পারছে না। ঘরের বৈদ্যুতিক আলোগুলো সব বন্ধ, সেই সাথে একটা বিকট গন্ধ ছড়িয়ে রয়েছে ঘরময়। অবন্তী কোনো রকমে হাতড়ে ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে নিজের মনে বলল, কি হলো? আমি তো ঘরের আলোগুলো জ্বেলে রেখেছিলাম, তাহলে বন্ধ করলো কে? বাবা করলো? না, ওনার তো জ্ঞান ফেরেনি। ফিরলেও এতটা দূরে এসে লাইট বন্ধ করা তো সম্ভব হবে না। তাহলে বন্ধ করলো কে? ওর ভাবনার মাঝেই খুট করে একটা শব্দ হলো। অবন্তী স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল ঘরের মাঝে। একটা অস্পষ্ট গোঙানির শব্দ ভেসে আসছে ঘরের কোণ থেকে। অন্ধকার ঘরের মধ্যে দাঁড়িয়ে অবন্তীর মনে ভয়টা আরো জাঁকিয়ে বসল। ভীত গলায় জিজ্ঞাসা করল, বাবা, বাবা ঠিক আছো তুমি? বাবা, তোমার জ্ঞান ফিরেছে? ওর কথার মাঝেই হঠাৎ করে ঘরের মধ্যে আলো জ্বলে উঠল। অন্ধকারের মধ্যে হঠাৎ চোখে আলো লাগায় দ্রুত চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড পর চোখটা খুলতে দেখল সমস্ত কিছু আগের মতোই রয়েছে। ভূপতিবাবুও চোখ বন্ধ করে বিছানায় শুয়ে রয়েছেন। ঘরের মধ্যে সমস্ত কিছু স্বাভাবিক দেখে ও নিজেও হাঁপ ছেড়ে বাঁচল। নিজের মনেই বলল, কারেন্ট চলে গিয়েছিল বোধহয়। ভালো হয়েছে, ঠিক সময় কারেন্ট চলে এসেছে। এবার শান্তিতে বাবাকে ওষুধটা খাইয়ে দিতে পারলেই হলো। অবন্তী প্রেসক্রিপশন দেখে একটা ওষুধ মিলিয়ে দেখতে লাগলো। আনমনে সেগুলো দেখতে দেখতে সামনের আয়নার দিকে চোখ পড়তে থমকে গেল। আয়নায় ফুটে উঠেছে স্বপ্নে দেখা সেই নারীর দেহ। নারীটির মুখে দুঃখের সাথে সাথে ফুটে উঠেছে পৈশাচিক হাসি। অবন্তী সঙ্গে সঙ্গে আয়না থেকে চোখ সরিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে দেখল কোথাও কেউ নেই। কয়েক মুহূর্ত এদিক ওদিক তাকিয়ে কিছু দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর নিজের ভুল ভেবে আবার সামনে ফিরতে দেখল ওর বাবা বিছানায় উঠে বসেছে। ওনার মরা মাছের মতো দৃষ্টি ওর দিকেই স্থির হয়ে রয়েছে। অবন্তী সেদিকে তাকিয়ে প্রথমে ভয় পেলেও পরে খানিক আশ্বস্ত হয়ে উচ্ছ্বসিত গলায় বলল, বাবা, তোমার জ্ঞান ফিরেছে? উঠে বসেছো তুমি? জানো, তার কত কি ভুলভাল বলে গিয়েছিল। আমি জানতাম তুমি ঠিক হয়ে যাবে। তুমি বসো, আমি দিদিকে এক্ষুনি ডেকে আনছি। অবন্তী কোনো কিছুর অপেক্ষা না করে দিদিকে ডাকতে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই কানে এলো সেই গোঙানির শব্দ। শব্দটা একেবারে স্পষ্টভাবে আসছে, একদম ওর পেছন থেকে। অবন্তীর মনে হলো পেছন ফিরে না তাকিয়ে এক ছুটে ঘর থেকে বেরিয়ে যেতে। তবে মনের কৌতূহল ভয়ের কাছে হার মানতে নারাজ। অবন্তী কোনো কিছু না ভেবে ঘুরে দাঁড়াতেই আঁতকে উঠল। সেই বিকৃত দেহের নারীটা ওর বাবার দেহটাকে দুহাতে দুমড়ে মুচড়ে চেপে ধরেছে। ভূপতিবাবুও চুপ করে সেই নারীর দুই বাহুর মধ্যে জড় পদার্থের মতো স্থির হয়ে বসে রইলেন। ওনার দু চোখ বেয়ে রক্তবিন্দু গড়িয়ে পড়ছে। ওনার জিভটা মুখের ভেতর থেকে বেরিয়ে রয়েছে। অবন্তী ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কে আপনি? ছেড়ে দিন আমার বাবাকে, বাবা কষ্ট পাচ্ছে। ও আমায় যে বহুদিন ধরে অভুক্ত রেখেছিল, আমার যে বড় খিদে পেয়েছে। এতদিন ধরে না খেয়ে আমার খিদে অনেক বেড়ে গেছে, আর আমার পেটের জ্বালা কমানোর একটাই রাস্তা। কথাটা বলেই ভূপতিবাবুর মাথাটা উল্টো দিকে ঘুরিয়ে দিল নারীটি।
তারপর নিজের বড় বড় নখ দিয়ে ভূপতিবাবুর চোখ দুটো তুলে নিয়ে নিজের মুখের মধ্যে পুড়ে দিয়ে শব্দ করে চেবাতে লাগলো। তুমি খাবে? আসো আসো আমার কাছে, তুমিও খেয়ে দেখো, দেখবে তোমার পেটও ভরে যাবে। কি হলো, দূরে দাঁড়িয়ে দেখছো কি? কাছে এসো, কাছে এসো, তুমিও খাও খাও। কথাটা বলে ভূপতিবাবুর দেহ থেকে চামড়া খাবলে ছিঁড়ে মুখে ঢুকিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল নারীটি। তারপর ভূপতিবাবুর শরীর থেকে মাংসপিণ্ড নিয়ে ছুঁড়ে দিল অবন্তীর মুখে। মাংসপিণ্ড থেকে বেরিয়ে আসা রক্তের ফোঁটা মুখে লাগতেই অবন্তী আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল। না না! কি হলো অবন্তী, এরকম চুপ করে বসে রয়েছো কেন? অয়নের কথায় হুঁশ ফিরতেই অবন্তী চারপাশে তাকিয়ে দেখল একটু আগের ভয়ঙ্কর দৃশ্যের কোনো কিছুই নেই। ঘরের মধ্যে আলো জ্বলছে, আর ওর বাবাও বিছানায় শুয়ে আছে চোখ বন্ধ করে। কি হলো, চুপ করে আছো যে? ওনাকে ওষুধ খাওয়াতে পেরেছো? হ্যাঁ, ওনার সব ওষুধ তরল ধরনের, তাই খুব একটা অসুবিধা হয়নি। আচ্ছা বেশ। আচ্ছা, আমার সাথে কথা বলতে কি তোমার খুব সমস্যা হচ্ছে? অয়নের কথায় খানিক অবাক হলো অবন্তী, তারপর বলল, না তো, কিন্তু কেন? তাহলে কি বন্ধু হতে পারি? অবন্তী কিছু বলল না, কেবল হাসল। উত্তর দিলে না যে বড়, তাহলেই নিস্তব্ধতার মানে কি হ্যাঁ বুঝে নেব নাকি? হ্যাঁ, সে আপনি হ্যাঁ বুঝে নিতেই পারেন, আমার খুব বেশি অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, এখন একটু বিশ্রাম করো তুমি। সকাল থেকে এসে তো শান্তিতে দুদণ্ড বসতেও পারোনি ঠিক করে। ও আরেকটা কথা, বিকালে সবাই মিলে জঙ্গলের ওই পুরো বাড়ির সামনে একটু ঘুরতে যাবে। তুমিও আমাদের সঙ্গে যেওক্ষণ। সবার সাথে থাকলে তোমারও মন ভালো থাকবে এবং একটু ভালোও লাগবে। তো ওখানে তো কেউ যায় না, ওদিকটা ভালো জায়গা না। মা বলতো ওদিকে যে যায় আর ফিরে আসে না কোনোদিনও। এছাড়া সব ছাড়ো, বুঝলে? এসব নিয়ে তুমি একদম ভয় পেও না, তৈরি হয়ে থেকো। তোমার সাথে আমি থাক, বন্ধু হিসাবে আমায় বিশ্বাস করতে পারো, কেমন? অয়নের কথায় মৃদু হাসল অবন্তী, তারপর ধীর গলায় বলল, আচ্ছা ঠিক আছে। অয়ন মৃদু হেসে ঘর থেকে বেরিয়ে যেতে অবন্তী কিছুক্ষণ আগের দেখা দৃশ্যটা নিয়ে ভাবতে লাগল। একবার মনে হতে লাগলো সবটাই হয়তো সত্যি, পরক্ষণই মনে হলো যা কিছু হয়েছে সবটাই ওর অতিরিক্ত চিন্তার ফল। বিকেল হতে না হতেই ওরা সকলে বেরিয়ে পড়ল জঙ্গলে অবস্থিত পুরো বাড়ির উদ্দেশ্যে। সায়নী আর অবন্তী বহু বারণ করলেও ওরা কেউই সেসবে কান দেয়নি, বরং ওদের ভয় পেতে দেখে খানিক মজাই নিয়েছে। জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অহনা বলল, এই তোরা দুজনে মন খারাপ করিস না, একটু রিল্যাক্স হতো। আর অবন্তী, তুমি কাকুকে নিয়ে তো ভেবো না, ওষুধের কারণে কাকুর এখন ঘুমও ভাঙবে না। আর তাছাড়া ওই 4 জন হুকুমুকো তো আছে তোমার বাবাকে দেখার জন্য। সত্যি ওই 4 জন মানুষ বটে, কেমন পাথরের মূর্তির মতো সর্বক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে ওনারা, মুখে কোনো কথা নেই, কেমন ভাবলেশহীন। তখন অয়ন ওনাদেরকে বলল যে কাকুকে যেন দেখে রাখে, তাতেও ওরা শুধু মাথা নেড়ে সম্মতি জানালো, মুখে কোনো উত্তর দেয়নি। ভারী অদ্ভুত, কাকু যে ওদের সাথে কি করে থাকতো কে জানে। এই এসব কথা ছাড়, এখন সামনে দেখ, ওই যে পুরো বাড়িটা। দীপের কথায় সকলে সামনে তাকাতে দেখল ঝোপঝাড়ের ভেতর দিয়ে উঁকি দিচ্ছে একটা একতলার বাড়ি। ওরা সকলে সেদিকে তাকিয়ে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে পথ ধরে এগিয়ে গেল। বাড়িটার চারদিকে আগুনে পুড়ে দাগ হয়ে রয়েছে, সেই সাথে দেওয়ালের গা বেয়ে নানান গাছ নিজেদের বংশ বিস্তার করেছে। হঠাৎ দেখলে মনে হবে একটা আগুনে পোড়া জীর্ণ মাংসহীন মানুষ দাঁত বের করে দাঁড়িয়ে রয়েছে। সেদিকে তাকিয়ে অবন্তী বলল, আমার ঠিক লাগছে না বুঝলে, এখানে ভিতরে যাওয়ার দরকার নেই, সবাই মিলে বাড়ি ফিরে চলো। ধুর, এত ভয় পেও না তো। আর এসেই যখন গেছি তখন একবার বাড়ির ভেতরটা দেখে যেতে ক্ষতি কি? অহনা কথাগুলো বলে বাড়ির দরজায় হাত রাখতেই দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল।
ভেতর থেকে ভেসে এলো একটা গুমোট গন্ধ। ভিতরে তো কিছু দেখা যাচ্ছে না, তার উপর ভিতর থেকে কিসের একটা অদ্ভুত গন্ধ আসছে। বন্ধ বাড়িতে এরকম গন্ধ কোথা থেকে আসছে বলতো? গন্ধ তো আসছে, কিন্তু ভেতরে না গেলে বুঝবো কি করে যে কি আছে। চল ভেতরে গিয়ে দেখি বরং। হ্যাঁ হ্যাঁ চল। আর কারোর কোনো কথা না শুনে অহনা আর রুমা বাড়ির ভেতর গিয়ে প্রবেশ করল। বাকি সকলে ওদের অনুসরণ করে ফোনের টর্চ জেলে বাড়ির ভেতরে প্রবেশ করতেই বাইরে হুট করে সন্ধে নেমে এলো। কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করে রুমা বা অহনার কারোর দেখাই ওরা পেল না। কি হলো? রুমা আর অহনা কোথায় গেল? এক্ষুনি তো ওই বাড়িতে ঢুকলো, চোখের নিমেষে আবার কোথায় গেল? আরে দেখ, সামনে কোথাও আছে। এইটুকু সময় তো আর বাতাসে মিলিয়ে যাবে না। চল আমরাও ভিতরে গিয়ে দেখি এই বাড়ির মধ্যে কিছু আছে কিনা। আচ্ছা ঠিক আছে, তুই আর অবন্তী এগিয়ে চল, আমরা আসছি। কিন্তু আরে তোরা যা না, বলছি তো, আমরা একটু পরে যাচ্ছি। অহনা আর অবন্তী কিছু না বলে বাকি দুজনকে খোঁজার জন্য সামনে এগিয়ে গেল। বাইরে থেকে বাড়িটা ছোট মনে হলেও বাড়ির অনেকগুলো ছোট ছোট ঘর রয়েছে। ঘরের মাঝখান থেকে অদ্ভুতভাবে একটা ঘোরানো সিঁড়ি উঠে গেছে ছাদের দিকে। ছাদেও একটা চিলে কোঠা রয়েছে। তারপর সবটা ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। অবন্তী আর অয়ন পেঁচানো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। সেদিকে তাকিয়ে দীপ মৃদু হেসে সায়ন্তীকে হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের ওপর ফেলল। সায়ন্তী কিছু বুঝে ওঠার আগেই দীপের ঠোঁট নেমে এলো ওর ঠোঁটে। আর ঠিক তখনই একটা কালো অন্ধকার ঘিরে ধরল ওদের চারপাশে। অহনা আর রুমা বাকি সকলের আগে বাড়িতে প্রবেশ করেই ডান দিকের বড় ঘরে গিয়ে প্রবেশ করতেই হতভম্ব হয়ে গেল। ঘর জুড়ে কতগুলো মানুষের নরকঙ্কাল পড়ে রয়েছে। সামনে বড় হোমকুণ্ড আর বলি দেওয়ার জন্য হাড়ি কাঠ রাখা। আমরা মনে হচ্ছে ভুল জায়গায় এসে পড়েছি। এখানে এতগুলো নরকঙ্কাল, মুন্ডু, তারপর এই যে হোমকুণ্ড, এগুলোকে রেখে গেছে। এখানে কি কেউ তন্ত্র সাধনা করে নাকি? জানি না, তবে এতগুলো মানুষকে হত্যা করে যখন এখানে রেখে দিয়েছে, তার মানে আমাদেরও মেরে ফেলতে পারে। আমার একটু ভালো লাগছে না, চল এখান থেকে বেরিয়ে যাই। বাকি সকলকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়াটাই ভালো। দুজনে ঘর থেকে বেরোনোর জন্য দরজার সামনে আসতেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে ভেসে এলো একটা নারী কণ্ঠ। তোমরা এখানে এসেছো ফিরে যাবার জন্য নয়, তোমরা এখানে এসেছো শয়তানের কাছে নিজেদের নিবেদন করার জন্য। তোমরা তো এখান থেকে কোনো দিনই ফিরতে পারবে না। এখানে যে একবার আসে সে আর ফিরে যায় না, কোনো দিনও তা সম্ভব নয়। কে কে ওখানে? দরজা খোলো, আমরা বাইরে যাব। দরজা খোলো। দরজা তো আর খুলবে না, এখানেই তোমাদের থাকতে হবে। রুমা পুরুষ কণ্ঠস্বর অনুসরণ করে পেছনে তাকাতে দেখল একজন সুদর্শন পুরুষ ওদের সামনে এসে দাঁড়িয়েছে। ওনার দাঁড়ানোর ভঙ্গিটা বড় অদ্ভুত। দুটো হাত দুদিকে ছড়ানো, পা দুটো একটার উপর একটা ভাঁজ করা, মুখে স্মিত হাসি। অহনা নিজের বিপদ ভয়ে ভুলে গিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই সুদর্শন পুরুষের দিকে। আপনি কে? বাইরে যাওয়ার পথ বলে দিন আমাদের, ওরা সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। রুমার কথায় আরো একবার হেসে উঠল পুরুষটি। তারপর শীতল গলায় বলল, আমার কাছে এসো রুমা, আমি তোমায় ভালো রাখবো। ভুলে যাও তুমি বাকি সকলের কথা, আমার কাছে এসো। তোমার সমস্ত দুঃখ ভুলিয়ে দিয়ে সুখের আবেশে ভাসিয়ে নিয়ে যাব। কি হলো রুমা, এসো আমার কাছে, আমার বুকের মাঝে। পুরুষটির কণ্ঠে রুমার মনে হলো শরীরের গোপন স্রোত বয়ে গেল। নিজের পরিস্থিতি ভুলে গিয়ে ও মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল পুরুষটিকে। তুমি দূরে দাঁড়িয়ে কেন? তুমিও এসো অহনা। অহনাও এক বাক্যে পুরুষটির সামনে এসে দাঁড়ালো। রুমা আর অহনা নিজেদের বর্তমান পরিস্থিতি ভুলে গিয়ে ঝাঁপিয়ে পড়ল পুরুষটির শরীরে। পুরুষটি ধীরে ধীরে ওদের শরীরের ওপর আধিপত্য বিস্তার করতে লাগলো।
আর ওরাও দুজনে সর্বস্ব বিলিয়ে দিতে লাগলো পুরুষটির কাছে। তীব্র সুখের আবেশে মৃদু শীতকার ঘরের মধ্যে প্রতিধ্বনিত হতে লাগলো। তীব্র সুখের আবেশ হঠাৎ করেই গমগম করে উঠল পুরুষটির গমগমে স্বরে। এই বলে রুমা রহনার নগ্ন শরীরের ওপর চেপে বসল শরীরটি। ধীরে ধীরে ওনার শরীর বদলে যেতে লাগলো ভূপতি বাবুর চেহারায়। কিন্তু ওরা দুজনও তখনও সুখের আবেশে ভাসছে, সেসব দিকে উনি বিশেষ পাত্তা দিলেন না, বরং দুহাতে রুমা রহনার গলাটা শক্ত হাতে চেপে ধরলেন। যন্ত্রণায় কোকিয়ে উঠল ওদের উলঙ্গ দেহটা। নিজেদের আপ্রাণ ছাড়ানোর চেষ্টা করলেও ওনার শক্তির সাথে পেরে উঠল না। সময়ের সাথে সাথে ওদের শরীরে ছটফটানি স্থির হয়ে গিয়ে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। উনি দুজনের উলঙ্গ নিথর দেহের দিকে তাকিয়ে শুকনো ঠোঁটের ওপর জিভ বুলিয়ে বাঁকা হাসি হাসলেন। তারপর ওদের বুকের কাছে খামচে ধরে অনেকটা মাংসপিণ্ড ছিঁড়ে নিয়ে নিজের মুখে পুড়ে দিলেন। তারপর ওদের শরীর থেকে রক্ত নিয়ে নিজের মুখে মাখলেন। অন্যদিকে দীপ আর সায়ন্তী চুম্বনরত অবস্থায় অনুভব করল কেউ ওদের পেছনে এসে দাঁড়িয়েছে। ওরা দ্রুত একে অপরকে ছেড়ে সরে দাঁড়াতে দেখল কোথাও কেউ নেই। মনে হলো কেউ পিছনে এসে দাঁড়িয়েছিল। হ্যাঁ, আমারও তো তাই মনে হলো, কিন্তু কই, কেউ তো নেই এখানে। ছাড়ো, সব হয়তো মনের ভুল। চলো তো দেখি ওরা সবাই কোথায় গেল। হ্যাঁ চলো, অনেকক্ষণ হয়ে গেল, কারোর কোনো সারা শব্দ নেই। চল ছাদে গিয়ে দেখি। অয়ন আর অবন্তী তো ছাদেই গেল। ওরা দুজন ছাদে ওঠার জন্য সিঁড়িতে পা দিতেই চমকে উঠল দুজনে। কি হলো? পায়ে কিরকম চটচটে তরল লাগলো মনে হলো। এই দাঁড়াও তো দেখি, ফোনের লাইটটা জেলে। দীপ ফোনের লাইটটা জেলে নিচের দিকে তাকাতে সায়ন্তী আর ও দুজনেই হতভম্ব হয়ে রইল। পুরো সিঁড়িতে রক্তস্রোত বয়ে চলেছে। রক্ত কোথা থেকে এলো? ওরা সকলে ঠিক আছে তো? অবন্তী ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? আমি জানি না, চলো ওই উপরে গিয়ে দেখি। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। কিন্তু ওরা ওপরে ওঠার আগেই দেখল সিঁড়ি বেয়ে একজন অর্ধনগ্ন পুরুষ নেমে আসছেন। ওনার হাতে একটা নরমুণ্ড। সায়ন্তী ভয়ে শক্ত করে জড়িয়ে ধরল দীপকে। ওটাকে, আর ওর হাতে কার মুন্ড? আমি জানি না। এই চলো এখান থেকে, এখানে দাঁড়ানো ঠিক হবে না, এখান থেকে বেরোতে হবে। চলো এক্ষুনি। কথা শেষ হলো না দীপের, তার আগেই একটা লম্বা হাত ওর গলায় চেপে বসেছে। সায়ন্তী ভয়ে চিৎকার করে উঠতেই সঙ্গে সঙ্গে একটা লম্বা হাত ওর গলায় পেঁচিয়ে ধরল। ধীরে ধীরে ওদের সামনে স্পষ্ট হতে লাগলো সেই নগ্ন পুরুষের দেহটা, আর সেদিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে গেল সায়ন্তী। ওদের সামনে দাঁড়িয়ে রয়েছে ভূপতি বাবু। সায়ন্তী সেদিকে তাকিয়ে বলল, বাবা তুমি? বাবা নয় আমি, তোদের মৃত্যু আমি। শয়তানের পায়ে তোদের নিবেদন করে শক্তিশালী হব আমি, তারপর সেই বিশেষ ক্রিয়া করে অমর হব আমি, আর সেই পথের বাধা তোরা সকলে। তাই তোদের মরতে হবে। কথাগুলো বলে উনি ছুঁড়ে ফেলে দিলেন দীপ আর সায়ন্তীকে। মেঝেতে আছাড় খেয়ে দুজনেই যন্ত্রণায় কোকিয়ে উঠল। ওদের যন্ত্রণায় ভূপতিবাবু পৈশাচিক আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। তারপর প্রায় বাতাসে ভেসে ওদের কাছে পৌঁছে গলার টুঁটি টিপে চেপে ধরে রইলেন, যতক্ষণ না ওদের প্রাণবায়ু ওদের দেহ ত্যাগ করছে। ধীরে ধীরে ওদের ছটফটানি কমে আস্তে আস্তে স্তব্ধ হয়ে গেল, আর উনি নিজেও সরু সরু আঙুল দিয়ে ওদের চোখে আঙুল ঢুকিয়ে চোখের মণি বের করে মুঠোর মধ্যে চেপে ধরলেন। সিঁড়িতে দাঁড়িয়ে সমস্ত দৃশ্যটা দেখে ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল অবন্তী, আর ওর পেছনে দাঁড়িয়ে থাকা অয়নও সেদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ছাদে উঠে রুমা রহনাকে না পেয়ে ওরা ভেবেছিল ওরা হয়তো নিজেদের মধ্যেই বাড়ির মধ্যে ঘুরছে। তাছাড়া অয়নের সাথে একান্তে সময় কাটাতে মন্দ লাগছিল না অবন্তীর, তাই ছাদের প্রান্তে দাঁড়িয়ে মনের সুখে বেশ আড্ডা জমিয়ে দিয়েছিল দুজনে। কিন্তু নিচ থেকে হঠাৎ দীপ আর ওর দিদির চিৎকার কানে আসতেই অবন্তী এক মুহূর্ত দেরি না করে নিচে নামার সময় এই অপ্রকৃতস্থ দৃশ্যটা দেখে কিছুতেই আর নিজের চিৎকার আটকে রাখতে পারেন। তাছাড়া আজ বিকেল পর্যন্ত ভূপতিবাবুকে যে অবস্থায় দেখেছে সেখানে ওনার পক্ষে উঠে দাঁড়ানোটাও অসম্ভব। সেখানে উনি দুজনের হত্যা করেছেন। তাছাড়া নিজের মেয়েকে কিভাবে কেউ এভাবে হত্যা করতে পারে সেটাই বুঝে উঠতে পারল না অবন্তী। তবে ও কিছু বলার আগেই আপনা থেকে শরীরটা হালকা হয়ে যেতে লাগলো ওর।
ঘুমের ঘোরে চোখ দুটো আপনা থেকেই বন্ধ হয়ে গেল। তারপর ঘুমের দেশে ঢলে পড়তে লাগলো। ধীরে ধীরে জ্ঞান ফিরতে আগের কথাগুলো ভেবে উত্তেজনায় ধর্মর করে উঠে বসল অবন্তী। যাক, উঠে পড়েছিস তবে। নিজের বাবার কণ্ঠস্বর পেয়ে সামনে তাকাতে দেখল কতগুলো মৃত নগ্ন দেহের মাঝে অর্ধনগ্ন হয়ে বসে আছেন ভূপতিবাবু। সেই মৃতদেহগুলো অবন্তীর চেনা। ওই তো ওর দিদি, রুমাদি, অহনাদি, দীপ, এমনকি বাসে দেখা হওয়া সেই মহিলাটির মৃত নগ্ন দেহ রয়েছে এখানে। ওদের সামনে একটা বিশাল হোমকুণ্ড, তার পাশে রক্ত দিয়ে আঁকা রয়েছে বিচিত্র সব চিত্র। কিন্তু এই মহিলাটি এখানে এলো কি করে, আর ওর বাবাই বা এসব কি করছে বুঝে উঠতে পারল না। ওর ভাবনার মাঝে ভূপতিবাবু গম্ভীর গলায় বললেন, আমি জানি তোমার মনে এখন বহু প্রশ্ন জাগছে। ওই মহিলাকে নিয়ে হাজার প্রশ্ন জাগছে তোমার মনে। তোমার সেই সব প্রশ্নের উত্তর আমি দেব। শয়তানের বিশেষ সেবিকা হবে তুমি। তোমাকে তো সবটা জানতেই হবে। মানে কি সব বলছো তুমি? আর তুমি সুস্থ হলে কিভাবে? আমি অসুস্থ হলাম কবে? হ্যাঁ, তবে শোনো, আমার বুকে ছুরি চালানো, তোর মায়ের মৃত্যু সবই আমার ফন্দি। ওই একজন সাধারণ মহিলার কোনো শক্তি নেই আমাকে আঘাত করার জন্য। যা কিছু তোদের চোখের সামনে হয়েছে, তোর মা যা কিছু করেছে সব আমি ওকে দিয়ে করিয়েছি। শয়তানের দেওয়া আমার অফুরন্ত শক্তির সাহায্যে আমি সব কিছু করিয়েছি। কিন্তু কেন? কিসের জন্য? আর শয়তান কিভাবে তোমায় শক্তি দেবে? হ্যাঁ, আমার বংশের পূর্বপুরুষ সকলেই বংশ পরম্পরায় শয়তানের পূজা করে আসছে। ওনাকে খুশি রাখা আমাদের দায়িত্ব। আর তুই যাকে মা বলছিস, সেও তোর নিজের মা নয়, বরং তোর নিজের মা তোকে জন্ম দিয়েই মরেছে। তবে ওর কঙ্কাল এখনো আমার আলমারিতে রাখা আছে। ভূপতিবাবুর কথা শুনে নিজেকে পাগল মনে হতে লাগলো ওর। আসলে আমাদের বংশবৃদ্ধি করার জন্য বিশেষ লক্ষণ সম্পন্ন মানুষের দরকার। তোর মাও ছিল সেই লক্ষণ সম্পন্ন, কিন্তু আমার কথার অবাধ্য করে তাকে নিয়ে পালানোর মিথ্যে চেষ্টা করেছিল, আর তার পরিণামে মৃত্যুও পেয়েছে। তবে ওকে নিজের কাজ ছাড়া করিনি, ওর মৃতদেহ রেখে দিয়েছি আমি। তবে সকলের সামনে আবার বিয়ের বন্ধনে আবদ্ধ হই, আর আমাদের কোল জুড়ে আসে সায়ন্তী। অবশ্য শয়তান বংশ বিস্তার করার জন্য কোনো লক্ষণই ওর মধ্যে ছিল না, তাই ওর মৃতদেহ পড়ে রয়েছে এখানে। ওই আলমারিতে কি ছিল? ওই যে বললাম, তোর মাকে রেখে দিয়েছি আমি। ও মরে গিয়েও শান্তি দেয়নি আমাকে। রোজ রোজ থালা ভর্তি খাবার সাজিয়ে দিতে হতো ওকে। একটু ভুল হলেই সঙ্গে সঙ্গে নিজের অস্তিত্বের প্রমাণ দিত। যাই হোক, ও তো শয়তানের জন্য বলিদান দিয়েছিল, তাই ওকে একেবারে শেষ করার কথা ভাবিনি কখনো। অবন্তীর মনে পড়ে গেল ওর দিদির বলা কথাগুলো, যে ওর মা প্রতি রাতে বাবার ঘরে খাবার দিয়ে আসতো। আর মহিলাটি, উনি কি করেছিলেন? ওকে মারলে কেন? তোমার জন্য বড্ড চিন্তা করছিলেন উনি। তোমার প্রতি এতই দরদ যে এই বাড়ি পর্যন্ত এসে গিয়েছিলেন, তাই ওনাকে বাধ্য হই। অবশ্য ভালোই হয়েছে, এতে করে তোর মায়ের পেট ভরবে ভালো। বহুদিন মানুষের মাংসের স্বাদ পায়নি সে। দেখো বাবা, এসব কাজ বন্ধ করে দাও। তুমি নিজেও ভালো করে থাকো, আর আমাকেও শান্তিতে থাকতে দাও। সেটা হয় কি করে রে? হ্যাঁ, তাহলে শয়তানি উপাসক বৃদ্ধি হবে কি করে? ভূপতিবাবুর কথা শেষ হওয়ার আগেই অবন্তী ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস অনুভব করল। অবন্তী, তুমি তৈরি তো? এতদিন ধরে শুনে আসা এই গলার স্বরটা পেয়ে চমকে উঠল। এতদিন অপরিচিত হলেও এই গলার স্বরটা এখন আর কোনোভাবেই ওর কাছে অপরিচিত নয়।
এই গলার স্বরটা অয়নের। অবন্তী চকিতে পেছন ফিরে তাকাতে দেখল অয়নের চোখের মনি লাল, মুখের ভাবে কামুকতার ভাব স্পষ্ট। অয়ন, তুমি? এতগুলো দিন স্বপ্নে আমি তোমার স্বর শুনেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? তুমি? এতগুলো দিন ধরে এই মুহূর্তের জন্যই তো অপেক্ষা করছিলাম। গুরুদেব, আপনি আদেশ দিন। দাঁড়াও, আগে শয়তানের দেবিকাকে নিজের প্রশ্নের উত্তর পেতে দাও, না হলে শয়তান যে আমাদের উপর রাগ করবেন। অয়ন যে শয়তানের উপাসক, আর তোমার সাথে ওর মিলনেই যে নতুন। আর এতদিন ধরে তুমি ওকেই স্বপ্নে পেয়েছো, কারণ তোমার জন্মের পরেই শয়তান তোমাকে আর অয়নকে বেছে নিয়েছিল শয়তানের উপাসকের অধিকারী বিস্তারের জন্য। অয়ন আগে থেকেই সমস্তটা জানতো, তাই নিজের ক্ষমতা প্রয়োগ করে তোমার কাছে পৌঁছে যেত। আর যে নারীকে তুমি স্বপ্নে দেখতে, সে আসলে তোমার নিজের মা। আসলে নারীর টান কিনা। অয়ন কোনো কথা না বলে নিজের ঠোঁটটা চেপে ধরল ওর ঠোঁটে। কেউ যেন শক্ত ধাতব ওর শরীরে প্রবেশ করালো। তীব্র যন্ত্রণায় কুকিয়ে উঠে নিমেষের মধ্যে শান্ত হয়ে গেল। ধীরে ধীরে ওর হাত দুটো উঠে এলো অয়নের কাঁধে। অন্যদিকে মৃত মানুষের মাঝে বসে হোমকুণ্ডের আগুনকে সাক্ষী রেখে একের পর এক মন্ত্র আউড়ে শয়তানের উপাসনা করতে লাগলেন ভূপতিবাবু। অবন্তী অয়নের চোখে চোখ রাখতেই দেখল একটা কালো ছায়া ক্রমশ ওর দিকে এগিয়ে এসে ওর শরীরের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। আয়নার সামনে ছোট শিশু কোলে দাঁড়িয়ে থাকতে থাকতে মুখের মধ্যে মৃদু হাসি খেলে গেল অবন্তীর। পেছন থেকে অয়ন এসে জড়িয়ে ধরায় সেই হাসি আরো খানিকটা বৃদ্ধি পেল। 10 বছর 10 বছর সময় কোথা দিয়ে যে চলে গেল জানি না। তাছাড়া সোহম আসার এতদিন পর আবার নতুন অতিথি এলো আমাদের ঘরে। তবে সোহমই যে আমাদের বংশবৃদ্ধি করবে এ ব্যাপারে আমি নিশ্চিত। ওর শরীরে সে সব লক্ষণ আছে, কিন্তু এর শরীরে যে কোনো লক্ষণই নেই, তাই একে কথা শেষ করল না অবন্তী, তার আগেই ওর চোখ দুটো লাল বর্ণ ধারণ করল আর মুখে খেলে গেল পৈশাচিক হাসি। সেই সাথে অয়নও জিভ থেকে গড়িয়ে পড়া লালসা গিলে নিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। আর সঙ্গে সঙ্গে অবন্তী গায়ের জোর লাগিয়ে কোলের শিশুটার মাথা থেকে ধরটা আলাদা করে রক্তপান করতে লাগল। আর অয়ন শিশুটির শরীর থেকে মাংসপিণ্ড ছিঁড়ে নিয়ে মনের আনন্দে চিবিয়ে খেতে খেতে বলল, শয়তানের উপাসক আমরা। শয়তানের মর্জি আমাদের কাছে মূল মন্ত্র।